আশা তো কোর্টের উপরেই রাখতে হবে, শেষ ভরসা কোর্ট, এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, আর যিনি রক্ষক তিনিই ভক্ষক, তো কোর্টের কাছে গেছে। আর আমরা আশা করব কোর্ট একটা ঠিকঠাক রায় দেবে, যাতে বাংলার মানুষের মনের মধ্যে একটু উৎসাহ আসে, মানুষের ভরসাটা থাকে। আমরা কোনো কিছু মন্তব্য করছি না, নিশ্চিতভাবে আমাদের আইনের ওপর ভরসা আছে, আদালতের ওপর ভরসা আছে, হাইকোর্টের ওপর ভরসা আছে। আমরা কোনো মন্তব্য এ নিয়ে করছি না। আর খালি আইনজীবীরা থাকবেন তা না, পিটিশনার, রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকতে পারেন। সরাসরি এই মুহূর্তে চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, তুমি যেমনটা বলছিলে যে শুনানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং বিচারক কি নির্দেশ দেয় সেদিকেই আমাদের সকলের নজর রয়েছে। হাইকোর্টে আইপ্যাক মামলার জোড়া শুনানি, আর এই শুনানি মুলতবি চায় ইডি। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত মুলতবি থাক মামলা। অন্যদিকে হাইকোর্টে শুনানি চেয়ে তৃণমূলের তরফেও সওয়াল করা হয়েছে, পাল্টা সওয়াল করা হয়েছে। আমি সরাসরি নিউজ রুমে চলে যাব, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, ইডির তরফে শুনানি মুলতবি চেয়ে ঠিক কি বলা হলো, পাল্টা তৃণমূলের তরফে কি সওয়াল করা হলো আজ? দেখো, তোমাকে যেটা প্রথমেই বলছিলাম যে কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজকে এই যে আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল, সেই নিয়ে যে মামলা হয়েছিল, সেই মামলার কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি চলছে। সেই শুনানি চলাকালীন আজকে প্রথমেই ইডির তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের আইনজীবীরা যে বক্তব্য জানান, সেটা মোটামুটি একজনের বক্তব্য আর একজনের বক্তব্যের পরিপূরক, মানে দুজনে মোটামুটি একই সুরে কথা বলেন। তাতে তাদের যেটা মূল বক্তব্য, যে এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে স্থগিত রাখা হোক, যেহেতু ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টে মুভ করেছেন, ফলে সুপ্রিম কোর্টে মুভ করার জন্য উচ্চতর আদালতে যেহেতু তারা গেছেন এবং সেখানে মামলা পেন্ডিং রয়েছে, ফলে এই মামলা এখন কলকাতা হাইকোর্টে শুনানি যেন না হয়। এবং তাদের দাবি হচ্ছে যে এর আগে কলকাতা হাইকোর্টে এই মামলা 3 দিনের জন্য স্থগিত হয়ে গেছিল, ফলে এখন যদি আরও কয়েকদিনের জন্য স্থগিত হয় তাহলে অসুবিধে কিছু হবে না। তার কারণ তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মুভ করে গেছেন এবং সুপ্রিম কোর্টের দিকেই তারা তাকিয়ে রয়েছেন। এখানে যে এছাড়াও যে প্রশ্নগুলো ইডি এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীর তরফ থেকে তোলা হয়, সেটা হচ্ছে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে। কীরকম? যেটা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আইনজীবীরা প্রশ্ন তোলেন যে আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে আর আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান হয়েছে, অথচ এই মামলা আইপ্যাক করেনি, ফলে এই মামলার আদৌ গ্রহণযোগ্যতা কোথায়? এই মামলা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শুভাশিস চক্রবর্তী এই মামলা করেছেন। তিনি ঘটনাস্থলে আদৌ কি উপস্থিত ছিলেন? তিনি ঘটনা সম্পর্কে জানলেন কি করে? তিনি এই মামলা কি আদৌ করতে পারেন? ফলে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যে এখানে শুভাশিস চক্রবর্তী, তিনি তৃতীয় ব্যক্তি, তিনি কি করে এখানে এই মামলা করেন। এরপরে এই প্রশ্নও তোলা হয় যে মূল অভিযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথিপত্র ছিনিয়ে নিয়ে গেছেন। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেখানে অভিযোগ, অথচ তাকে এখানে সেই মামলার পার্টি করা হয়নি, ফলে এই মামলার আদৌ গ্রহণযোগ্যতা রয়েছে কি, এই প্রশ্ন তোলা হয়। ফলে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ইডির তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টেই যেন এই মামলার শুনানি হয়। তারা সুপ্রিম কোর্টে যাননি, তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েটও ফাইল করেননি, তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এবং সুপ্রিম কোর্টেই যেন তারা হাইকোর্টে আবেদন করেছেন এবং হাইকোর্টেই যেন এই মামলার শুনানি হয়। তারা হাইকোর্টে এই মামলার শুনানি চাইছেন এবং তারা চাইছেন যে তাদের থেকে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সমস্ত নথিপত্র যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়, সেই সমস্ত নথিপত্র যাতে কোথাও প্রকাশ না করা হয়। এখানে ইডির বক্তব্য হচ্ছে যে তারা কোনো নথিপত্রই বাজেয়াপ্ত করেননি, কারণ তল্লাশি তারা মাঝপথে থামিয়ে দিয়ে চলে এসছেন। যেখানে তারা নথিপত্র বাজেয়াপ্তই করেননি, সেখানে নথিপত্র প্রকাশের প্রশ্ন কোত্থেকে আসছে? তো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এরপরে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এখনও এই মামলার শুনানি চলছে এবং সেই শুনানিতে ইডির তরফ থেকে এটাও আরও দাবি করা হয়েছে যে কোনো স্পর্শকাতর নথি ইডি বাজেয়াপ্ত করেনি, কোনো ব্যক্তিগত তথ্য, কোন ব্যক্তিগত তথ্য ইডি বাজেয়াপ্ত করেছে সেইটা এখানে স্পষ্ট করে বলা হয়নি, অর্থাৎ পিটিশনে বলা হয়নি।
ফলে এই অস্পষ্টতার কারণেও এই মামলা গ্রহণযোগ্য নয়। ইডির তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার শুধু এটাই বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টে এই তল্লাশি অভিযান নিয়ে যে মামলাটি করেছে সেই মামলাটি গ্রহণযোগ্য নয়। এতে বিচারপতি ইডিকে উদ্দেশ্য করে বলেন যে মামলা এই বারবার যেহেতু মামলা গ্রহণযোগ্য নয় এই প্রসঙ্গ নিয়ে তারা সওয়াল করছিলেন যে একই কথার বারবার পুনরাবৃত্তি করবেন না। তাতে ইডির তরফ থেকে ইডির তরফ থেকে আইনজীবী বলেন যে আমি পুনরাবৃত্তি করছি না, আমি আমার সীমারেখা জানি, আপনি তাহলে লিখে দিন, আমার বক্তব্য আপনি সম্পূর্ণ করতে দিচ্ছেন না। তো এই সময় আদালত তার একটা পর্যবেক্ষণ দিয়েছে যে এই মুহূর্তে আদালত শুধু রাজনৈতিক তথ্য বা নথি সংরক্ষণ করার কথা বলতে পারে। অর্থাৎ এই মামলায় আদালতের অবজারভেশন হচ্ছে যে আদালত শুধুমাত্র রাজনৈতিক তথ্য বা নথি সংরক্ষণ করার জন্য এই মামলায় বলতে পারে। এখন পর্যন্ত এই মামলা যা পরিস্থিতি যা চলছে তা নিয়ে এখানে ইডির তরফ থেকে পরিষ্কার করে বলা হয় যে তথ্য বা নথি আমরা বাজেয়াপ্ত করিনি সেটা সংরক্ষণ কিভাবে করব। যা নথি আমরা বাজেয়াপ্ত করেছিলাম সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, এইটা হচ্ছে ইডির সওয়াল। অর্থাৎ ইডির বক্তব্য পরিষ্কার যে তারা তল্লাশি অভিযান করে কোনো নথি বাজেয়াপ্ত করেননি, যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন সেগুলো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন। ফলে সংরক্ষণের প্রশ্ন এখানে আসছে কোত্থেকে। অর্থাৎ ইডি তাদের পিটিশনেও যে কথা লিখেছিল আজকে সওয়াল জবাবেও ঠিক সেই কথাগুলি তারা বলছেন বা তারা সওয়াল করছেন। এবং সেই সঙ্গে সঙ্গে ইডির তরফ থেকে আরও বলা হয়েছে যে যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ফলে এই কলকাতা হাইকোর্টে এই মামলার এখন শোনা ঠিক হবে না, এটার এখন কলকাতা হাইকোর্টে এই মামলার আর কোনো গ্রহণযোগ্যতা নেই। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে আইপ্যাক গত 6 বছর ধরে তাদের ভোট কুশলী সংস্থা হিসেবে কাজ করছে, ফলে তাদের আশঙ্কা যে তাদের সমস্ত নথিপত্র ডকুমেন্ট এই ইডি তল্লাশি অভিযানে নিয়ে গেছে, এইটা তারা আশঙ্কা প্রকাশ করছেন। তার কারণ আইপ্যাকের কাছে তাদের সমস্ত নথি ছিল। তো এরপরে তৃণমূল কংগ্রেসের আইনজীবীর যেটা আরও বক্তব্য যে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার নির্বাচিত হয়েছেন, ফলে ভবিষ্যতে আদালতে উপযুক্ত সম্মান দেবেন। হ্যাঁ, এটা ইডির আইনজীবীকে তৃণমূলের আইনজীবীর তরফ থেকে বলা। এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, আইনজীবী সাংসদ, তিনি বলেন যে আর কতক্ষণ ইডির আইনজীবী বলবেন, আর কতক্ষণ। তাতে ইডির আইনজীবী বলেন যে 8ই জানুয়ারি ইডি দুটো জায়গা থেকে কিছুই বাজেয়াপ্ত করেনি, যে নথি আমরা নিয়েছিলাম সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন। অর্থাৎ আমি তোমাকে আবার বলছি যে মোটামুটি সওয়াল জবাব এখন শেষ, দুপক্ষের সওয়াল জবাব শেষ। এরপর বিচারপতি কি নির্দেশ দেন সেটাই দেখার। বিচারপতি তার প্রাথমিক পর্যবেক্ষণে বলেছেন যে এখন পর্যন্ত যা মামলার পরিস্থিতি তাতে আদালত শুধুমাত্র রাজনৈতিক তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিতে পারে। তাতে ইডির বক্তব্য হচ্ছে যে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেননি, ফলে সংরক্ষণ করার কোনো প্রশ্নই নেই। তল্লাশি অভিযান চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এসে সমস্ত নথি ছিনিয়ে নিয়ে চলে গেছেন, ফলে তারা কোনো কিছু যেহেতু বাজেয়াপ্ত করেননি ফলে তাদের সংরক্ষণ করারও কোনো প্রশ্ন নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে আইপ্যাক 6 বছর ধরে তাদের ভোট কুশলী সংস্থা হিসেবে কাজ করছে, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের সমস্ত তথ্য রয়েছে, ফলে তারা আশঙ্কা করছেন যে ইডি এই তল্লাশি অভিযানে তৃণমূল কংগ্রেসের যাবতীয় ভেতরকার গোপন তথ্য সমস্ত কিছু তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। এবং সেই কারণে তাদের দাবি এই সমস্ত তথ্য যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয় বা এই সমস্ত তথ্য যাতে প্রকাশ না করা হয়। এবং সেই মতো মামলার শুনানি এখন সওয়াল জবাব শেষ হয়েছে। এরপর বিচারপতি কি নির্দেশ দেন, অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষের অন্তর্বর্তী নির্দেশ যদি তিনি কিছু দেন আজকে, সেই দিকেই এখন সবাই তাকিয়ে রয়েছেন। ফলে তিনি কি নির্দেশ এখন দেন সেটাই দেখার। কিন্তু মোটামুটি দেখো দুটো বিষয় আজকে আদালতে সওয়াল জবাব হলো। এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে, যে আদৌ তৃণমূল কংগ্রেসের করা এই মামলা গ্রহণযোগ্য কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইডি তল্লাশি অভিযানের পর যে সমস্ত নথি ইডি বাজেয়াপ্ত করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই নথি সংরক্ষণ নিয়ে এখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ করা হলেও
ইডির তরফ থেকে বলা হচ্ছে যে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেননি, ফলে সংগ্রহ করার প্রশ্নই নেই। নথি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এটাই দেখার যে শেষ পর্যন্ত এই মামলার প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি দিয়েছেন, কিন্তু নির্দেশ তিনি কি দেন। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।